আসসালামু আলাইকুম। শুরু করছি। নিষিদ্ধ চাহনা পর্ব ৩৬ আর ৩৭। লেখিকা সারা চৌধুরী। জানি না কিভাবে শুরু করব বা আপনাকে কিভাবে বলবো। যদিও চিঠিটা আপনি পড়বেন আমি জানতাম। আমাকে মাফ করে দিয়েন। আসলে আমার এই ভুলের কোনো ক্ষমা হয় না সাদি ভাইয়া। তবুও ছোট বোন মনে করে মাফ করে দিয়েন। আসলে আমি জানতাম আপনার বাবা মায়ের খুনি কে আর এর সাথে কে কে জড়িয়ে আছে। তবে আমি অনেক বড় স্বার্থপর হয়েছিলাম। নিজের বাবা-মাকে বাঁচানোর জন্য পিহুর এত কষ্ট দেখেও বুকের উপর পাথর চাপা দিয়েছিলাম আমি। তবে আমি পারব না আর কষ্ট সহ্য করতে আর না পারব আপনার সামনে দাঁড়াতে। তাই সব এই চিঠিতে বলে দিচ্ছি। আঙ্কেল আন্টিকে খুন করেছে আপনার আপন ভাই ঈশান। আর ফাইজ। হয়তো আপনি এখন ভাবছেন আমি কিভাবে জানলাম। তাহলে শুনেন আমিও একজনকে ভালোবাসতাম আমার অচেনা চিঠিওয়ালা। আস্তে আস্তে চিঠি থেকে ফোনে কথা বলা শুরু তারপর কলেজের ক্লাস ফাঁকি দিয়ে কয়েকদিন দেখা করেছি। তারপর হঠাৎ একদিন দেখলাম আপনাদের বাড়ির দারোয়ানের চাকরিটা সে করছে। সেদিন খুব চমকেছিলাম আমি। সাথে নিজের ভবিষ্যৎ এর কথা ভেবে মনটাও খারাপ হয়েছিল। তারপরের দিন জিজ্ঞাসা করলে সে বলে মাত্র কিছুদিনের জব তারপর ও দুবাই চলে যাবে। আমিও আর কিছু বলিনি। ও আমাদের বাড়ির পাশের গলিতেই বাসা ভাড়া নিয়েছিল। ওর পুরো নাম কি আজও জানি না। তবে ও বলেছিল ওর নাম জাহিন। আমি বড্ড বোকা ওকে ভালোবেসেছিলাম। যেদিন আঙ্কেল আন্টিকে মেরে ফেলা হলো ওই দিন আমি ওকে খুঁজতেই ওর বাড়িতে গিয়েছিলাম। গিয়ে দেখি ও তাড়াহুড়ো করে বাড়িতে তালা দিচ্ছিল। ওর পরনে থাকা সাদা শার্ট এ রক্ত। আমি তখন কিছু না বুঝলেও যখন আপনাদের বাড়িতে গেলাম সব ক্লিয়ার হয়ে গেল। আপনারা এত কিছুর ভিতরে হয়তো ভেবেছিলেন ওই ছেলেটা আগুনে পুড়ে মারা গেছে। তবে আপনি জানলে বেশি অবাক হবেন ওর নামে থানায় পুরো 4টে মার্ডার কেস আছে। আমি আমার ফ্রেন্ড আশিকের কাছ থেকে শুনেছি ওর বাবা পুলিশ। এই ঘটনার পর থেকেই ছোট ছোট চিরকুট আসত খালি। কিছুই লেখা থাকত না। তবে একদিন এলো আমাকে মেরে ফেলার হুমকির কাগজ। আমি যদি আপনাদের বলি তবে আমাকে মারবে তার আগেই আমার বাবা মাকে মারবে। আর একটা মেয়ে হয়ে তখন বড্ড স্বার্থপর হয়ে খুনিদের চিনেও আমি বলিনি। তবে আমি আর এই পাপ সহ্য করতে পারছি না। হয়তো ওরা আমাকে মেরে ফেলবে তবে তার আগে আমি সব কিছু আপনাকে বলে দিচ্ছি। আর এই খুনের মাস্টার মাইন্ড আপনার ভাই হলেও এই খুনের সাথে জড়িত একটা মেয়েও আছে। যদিও সে বাংলাদেশের না। এটাও আমি একদিন লুকিয়ে জাহিন এর ফোন কল রেকর্ড থেকে শুনেছিলাম। কথাটা এমন ছিল, কাজ হয়ে গেলে সোজা এয়ারপোর্টে আসবে। ওখানেই তোমার নতুন পরিচয় পাবে। তখন বুঝিনি কিসের কাজ তবে আপনার বাবা মা মারা যাওয়ার পর বুঝেছি। তারা আপনার বাবা আর পিহুকে মারতে চেয়েছিল। তবে সেদিন পিহু বাড়িতে ছিল না। আর লিখতে পারলাম না কোনো প্রশ্ন থাকলে একটু কষ্ট করে কল দিবেন। আমি আপনার কলের অপেক্ষায় থাকব ভাইয়া। আমার কলিজাটাকে একটু দেখে রাখবেন। জানি আপনি ওকে অনেক ভালোবাসেন। তবুও আপনি ওর স্বামী কোনো ভুল করলে মাফ করে দিয়েন। নিতান্তই মেয়েটা বাচ্চা। আমার মতো এখনও ওর ধারণা হয়নি। আমি জানি আপনি অনেক বুঝেন তাও ওকে সামলিয়ে রাখবেন। ও অনেক কষ্ট পেয়েছে ছোট থেকে। আপনি এবার ওকে একটু আনন্দে রাখবেন। ইতি জেরিন আফরোজা। জেরিনের দেওয়া চিঠিটা পড়ে শেষ করে সাদিস্তম্ভ। পায়ের নিচ থেকে মাটি সরে গেছে মনে হচ্ছে। চোখের কোনো ভিজে যাচ্ছে। একটা ছেলে হয়ে বাবা মাকে মারতে লজ্জা করল না। এত খারাপ কিভাবে হলো ও? এত পাষাণ হতে পারল? সাদির মাথায় রাগ চেপে বসল এই খুনের বদলা সে নিবে। খুন দিয়ে খুনের প্রতিশোধ নিবে। কিছু প্রশ্ন এখনও সাদির মাথায় ঘুরছে সবগুলো জেরিন নিশ্চয় জানবে। সাদি ঘুমন্ত নিষ্পাপ পিহুর দিকে এক পলক তাকাল। আসলেই মেয়েটা ভাগ্যবতী জেরিনের মতো বেস্ট ফ্রেন্ড পেয়ে। এই জমানায় কয়জনই বা এমন বন্ধু পাই যে জানে নিজের জীবন শেষ হবে জেনেও বন্ধুর কষ্ট কমাতে সব বলে দেয়। সাদি উঠে দাঁড়িয়ে বেলকনিতে যায়। পকেট থেকে মোবাইলটা বের করে জেরিনের ফোনে কল লাগায়। সন্ধ্যা হতে না হতেই সাফা নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে বের হয়ে গেল বাড়ি থেকে। পরনে ব্লু রঙের জিন্স আর টপস উপরে ছোট একটা জিন্সের জ্যাকেট। নাবিলের মা অবাক হলেন সাফার এমন কাণ্ডে। সাফা ব্যাগ নিয়ে বের হতেই হায়দার জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ মা? তাও আবার এই ড্রেসে? সাফা কপাল কুঁচকে তাকালো সোফায় বসে থাকা দুজনের দিকে তারপর চোখ উল্টিয়ে ভেঙচিয়ে বলে উঠল,
আমি কারোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। তবে যে ভুল আপনার ছেলে করেছে তার শাস্তি এবার আপনারাও পাইতেন। আমি তো আবার আপনাদের দুঃখ দেখতে পারব না, তাই আপনাদের শান্তি দিচ্ছি। তবে যতই হোক আমি তো অনেক দানশীল, তাই আপনাদের জীবনটা ভিক্ষা দিলাম। টাটা সাচুমা অ্যান্ড মাই হটি শ্বশুর। বলেই সাফার প্যান্টের পিছনে রাখা বন্দুকটা বের করে কায়া ও হায়দার কিছু বুঝে ওঠার আগেই পরপর কয়েকটা গুলি চালালো দুজনের মাথায় ও বুকে। সাথে সাথে মৃদু আওয়াজ করে সোফাতেই কাত হয়ে পড়ে গেলেন দুজন। সাফা জোরে হেসে ঠোঁট দুটো প্রসারিত হল। জিন্সের পকেট থেকে হ্যান্ড গ্লোভস বের করে পরে নিল। তারপর ছোট্ট একটা চিকন নিখুঁত ছুরি বের করল জ্যাকেটের পকেট থেকে। এগিয়ে গেল কায়া ও হায়দারের মৃত শরীরের কাছে। খুব নিখুঁত করে কপালে লিখে দিল আইএফএস, তারপর জোরে হেসে বলল, আইএফএস কখনো ভুলকে মাফ করে না, আর তার পরিবারকেও বাঁচতে দেই না। আমাকে মাফ করবেন, আমার হাতের ১১৯ আর ২০ নাম্বার আপনারা। সাফা হেসে বাড়ি থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় সদর দরজায় বড় একটা তালা দিয়ে দিল। গ্লাভসগুলো কায়া বেগম এর মুখে ছুঁড়ে দিয়ে এসেছে সে। সাফা নাবিলদের গাড়ি বের করে ড্রাইভ করতে করতে ফোন দিল কোনো একজন এর কাছে। সাথে সাথেই রিসিভ হলো ওপাশের ফোন। ওপাশ থেকে কিছু বলার আগেই সাফা হেসে বলে উঠল, খুব মায়া লেগেছিল, তবে আমার ডিকশনারি মায়া কিভাবে করে সেটাই ছিল না। ওপাশ থেকে লোকটি বলে উঠল, লাশ কি করেছ? আবার কি করব, এটাই শেষ বোম ছিল। ২৮ মিনিট টাইম সেট করে চলে এসেছি। মানে? সাফা, তুমি কিন্তু সাইকো হয়ে যাচ্ছ। কি করব ডার্লিং বলো, তোমার সাথে দেখা হওয়ার পরেই তো সাইকো হয়েছি। তোমার ফ্লাইট কইটাই? আমি ওসব বিদেশ যেতে পারব না। আমারে ধরবে সে ক্ষমতা কারোর নেই, কোনো প্রমাণও নেই। সাফা, তুমি কিন্তু ক্লু ছেড়ে আসছ, সবাই কিন্তু সন্দেহ করবে আমাদের। সাফা আর শুনল না, কলটা কেটে দিয়ে ফোনটা ছুঁড়ে মারল পাশের ছিটে। তারপর মনের সুখে গাড়ি চালাতে থাকল। তার কোনো পিছু টান নেই, নেই কোনো পরিবারের প্রতি মায়া, আছে শুধু টাকার প্রতি নেশা। আর এই নেশার জন্য মানুষ মারতে তার হাত কাঁপে না। অন্ধকার এক রুমের কোনায় হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে জেরিন। মাথা খুব একসন্ত্রণা করছে। চোখ মেলে তাকানোর শক্তি নেই। সব যেন ঘুরছে এখনো অবিলম্বে। ঘরের ভিতরে পচা পচা খুব বাজে দুর্গন্ধ। মনে হচ্ছে কত বছর ধরে পরিষ্কার হয় না এই ঘর, বা পচা জিনিস ফেলার ভাগার। ঠিক তখনই জেরিনের কানে ভেসে এলো বুটের শব্দ। হয়তো কেউ এদিকেই আসছে। জেরিন সাহায্যের জন্য চোখ মেলে তাকাল। মুখ দিয়ে কথা বলার শব্দ করল। ঠিক তখনই অন্ধকার ঘরের দরজা খুলে গিয়ে আলো প্রবেশ করল। সাথে সাথে জেরিনের আধো আধো খোলা চোখ বড় বড় হয়ে গেল। জেরিন অবাক চোখে তাকিয়ে আছে দরজার দিকে। পর ৬-৭ জন পুরুষ ঢুকল ঘরের ভিতরে। তারপর একজন নারীও ঢুকল। জেরিন এক বুক বেঁচে ফিরার আশা খুঁজে পেল, আরও মুখ দিয়ে অস্পষ্ট শব্দ বের করতে থাকল। তবে জেরিনকে ভুল প্রমাণ করে দিয়ে মহিলাটি দরজা লাগিয়ে দিয়ে একটা সুইচ চাও দিতেই ঘরটি ভিতরে হলদে ভাবের একটা মৃদু আলো জ্বলে উঠল। জেরিনের কাছে এবার ঘরটা পরিষ্কার হল। চারিদিকে রক্ত, আর এতক্ষণ রক্ত পচারই গন্ধ আসছিল। হলুদ রঙের দেয়ালে রক্তের দাগ স্পষ্ট। কিসের রক্ত বুঝল না জেরিন। তবে একটা ছেলে মহিলাটিকে একটা চেয়ার এগিয়ে দিতেই মহিলাটি পায়ের উপর পা তুলে বসল। পরনে লাল পাড়ের শাড়ি। মোটা মহিলাটির গায়ে অমানান লাগছে বেশ। মহিলাটি দূর থেকে জেরিনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, তারপর বলল, বুঝি না বাপু, এই কচি কচি মাইয়াগো আবার এত তেজ কিসের? যারে মারার জন ১০ লাখ টিয়া দেই। মহিকাটির কথা শুনে জেরিন হতবাক। তাহলে সত্যিই তারে মারার জন্য আনা হয়েছে। এবার মহিলাটি উঠে দাঁড়িয়ে দরজার দিকে হেঁটে যেতে শুরু করল। ঠিক তখনই গংড়িয়ে গংড়িয়ে জেরিন কান্না শুরু করল। ওর আদো আদো আওয়াজ কানা যেতেই মহিলাটি হুঙ্কার দিয়ে বলে উঠল, এমন অবস্থা করবি যাতে এই আওয়াজটুকু পরের বার আমার কানে না আসে। তবে মারিস না, ইচ্ছামতো উপভোগ কর। বলেই মহিলাটি দরজা খুলে বাহিরে চলে গেল। এদিকে জেরিনের আত্মার পানি শুকিয়ে গেছে। ছেলেগুলো ক্ষুধার্ত হায়নার মতো জেরিনের দিকে এগোতে লাগল। এক এক করে জেরিনের বাঁধন খুলে দিল। জেরিন ধাক্কা দিয়ে উঠে দাঁড়াতেই কেউ একজন ঠাস করে চর বসাল ওর নরম গালে। শেষ রক্ষা হল না মেয়েটার আর। নিজের সর্বস্ব হারিয়ে ফেলল মানুষরূপী কিছু নিকৃষ্ট পশুর কাছে। সাদি একের পর এক কল দিয়েই যাচ্ছে, তবুও কোনো খোঁজ পাচ্ছে না জেরিনের। এদিকে পিহুর গায়ে হঠাৎ জ্বর এসেছে।
সাদির মাথায় চিন্তারা বাসা বেঁধেছে। প্রথমত জেরিন কল তুলছে না। রাত ৮টা বেজে চলল। তার উপর তার প্রেসির জ্বর। সাদি মিনিমাম ২০ বারের উপরে ফোন দিয়েছে। তবে ওদের বাড়ির সকলের নাম্বারই বন্ধ। ব্যাপারটাই বেশ খটকা লাগল সাদির। তবে কি করবে ভেবে পেল না। এদিকে বাইরে বৃষ্টি শুরু হয়েছে অসময়ে। আগাম বার্তা ছাড়াই। ফোনের চার্জও প্রায় শেষের দিকে। সাদি মোবাইলটা চার্জে বসিয়ে সারার পাশে এল। চিয়াতির কথাগুলো এখনও চোখের উপর ভাসছে সাদির। কি করবে খুঁজে পাচ্ছে না। তবে সাদি কোনো আইনের সাহায্য নিবে না। এই আইন কোনো শাস্তি না। কয়েক বছর জেল খেটে জামিন বের হয়। আর বিদেশে গিয়ে দেশে ফিরিয়ে এনে জেলে দেওয়াও অসম্ভব। সাদির মাথা কাজ করছে না। হঠাৎই কিছু একটা ভেবে ঠোঁটে স্মিত হাসি ফুটে উঠল সাদির। তারপর বিড়বিড় করে বলল, আমি আসছি মি, ঈশান চৌধুরী আমার শ্রদ্ধে বড় ভাই। সাদি এবার রুম কাঁপয়ে হাসে। সাদির হাসির বিদঘুটের শব্দে জ্বরের ঘোরে থাকা ঘুমন্ত পিহু কেঁপে উঠে। সাদি সেদিকে তাকিয়ে নিজের হাসি থামিয়ে দেয়। ঘরের বড় লাইট অফ করে দিয়ে নীল রঙা ড্রিম লাইট জ্বালায় দিয়ে আসে। একটু আগেই গালে তুলে খাইয়ে দিয়েছে পিহুকে, তারপর ওষুধ দিয়েছে। জ্বরের তাপমাত্রা বেশি হওয়ায় জ্ঞানশূন্য পিহু। সাদি পিহুর বুকের কাছে বসে নিজের ডান হাত দিয়ে পিহুর চুলে হাত বুলিয়ে দিতে থাকে। বুলাতে বুলাতে এক ঘোরের ভিতরে চলে যায় সাদি। এগিয়ে চলে ঘুমন্ত পিহুর দিকে। ঘাড় থেকে চুল সরিয়ে চুমু খায় খোলা গলায়। তারপর পিহুর শুকনো উষ্ণ ঠোঁটেও। তবে ঘুমন্ত পিহু কিছুই বুঝতে পারে না। সাদি একটু একটু করে পিহুর লেটের দিকে যেতে থাকে। উষ্ণ পেটে স্পর্শ করতেই সাদির বিবেক নাড়া দিয়ে উঠে। এ কি করতে গেছিল সে? আবারও একই ভুল। নিজের প্রতিজ্ঞা নিজে রাখতে পারছে না। যদিও আগেরটা অ্যাক্সিডেন্ট ছিল। তাই বলে এখন কারটা কি হতো? ছিঃ! সাদির নিজের কাছে খুব খারাপ লাগে। আর একটু হলে এই ছোট্ট মেয়েটার অসুস্থতার সুযোগ নিত সে। যদিও বিয়ে করা হালাল বু। তবে সাদি চাই স্ত্রীর অনুমতি নিয়েই তাকে নিজের করে পেতে। সাদি পিহুর ঘুমন্ত মুখটার দিকে তাকায়। অসুস্থতার জন্য কেমন ঠোঁট উল্টিয়ে কাদো কাদো ফেস করে ঘুমাচ্ছে পিহু। সেদিকে তাকিয়ে সাদি পিহুর কানের কাছে নিজের ঠোঁট নিয়ে গিয়ে একটা চুম্বন দিয়ে বিড়বিড় করে বলে উঠে, জান, একটু মানিয়ে নে না আমার সাথে। আমার খুব একা লাগে এখন। আমি কখনো তোর শরীর চাইব না, তবে মনের ভাগটা আমাকে দে। একটু জড়িয়ে ধরার অনুমতি দে। একটু ভালোবাসি বলার সুযোগ দে। দে না জান। সাদির বলার সাথে সাথে হুট করে পিহু ঘুমের মাঝেই সাদির হাত টান দেই আর আকস্মিক টাল সামলাতে নখ পেরে কানের কাছ থেকে মুখ সরে গিয়ে পিহুর ঠোঁট এগিয়ে লাগে সাদির ঠোঁট। সাথে সাদিও পড়ে পিহির উপরে। অর্ধ উপরে অর্ধ নিচে। সাথে সাথে কারেন্ট চলে যায়। সাদির অনেক ইচ্ছা করছিল ভুল করে হলেও প্রিয়তমার সাথে এমন একটা ছবি অ্যালবাম করার। এখন না হোক একদিন উপহার হিসেবে সারপ্রাইজ দিত মেয়েটাকে। সাদি উঠে বসে বেড সাইড টেবিল থেকে মোমবাতি বের করে দুটো। তারপর লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে একটা সোফার সামনে টি টেবিলের উপর রাখে এবং অন্যটা রাখে সাদির স্টাডি টেবিলের উপর। দুটো মোমবাতিতেই পুরো ঘর আলোয় আলোকিত। সাদি আস্তে করে এগিয়ে গিয়ে শুয়ে পড়ে পিহুর পাশে। বাইরের প্রচণ্ড ঝড় বৃষ্টির তেজ বোঝা যাচ্ছে কাচের জানালায় বৃষ্টির ঝাপটা দেখে। বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। সাদি কাপা কাপ হাতে পিহুর গায়ে দিয়া কম্বলটাতে নিজেকেও জড়িয়ে নিল, তারপর মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে নিল আষ্টেপৃষ্টে। খুব করে অনুভব করতে চাইল তার স্টপিড গায়ের তাপ। একটু করে সাদির শীতল হাতের স্পর্শ পেয়ে জ্বরে জর্জরিত মেয়েটার ও ভালো লাগতে শুরু করল। ঘুমের মধ্যেই সেও জড়িয়ে ধরল সাদিকে। নতুন একটা দিনের সূচনা হয়েছে ধরণীতে। তবে কারেন্ট আসেনি। সাদি আজ জেনারেটর ঠিক করিয়ে নিবে মালিককে বলে। ফ্ল্যাট কেনার আগে তো ঠিকই ছিল, তাহলে এখন চলে না কেন? সাদির ফোন পিহুর ফোন দুজনেরই পুরোপুরি বন্ধ। বাইরে এখনও তুমুল আকারে বৃষ্টি পড়ছে। বেড সাইড টেবিল এর উপর রাখা অ্যালার্ম ঘড়িতে এখন বাজে 7:56। সাদির চোখ লেগে আসছে। সেই রাত 2টো থেকে পিহুর মাথায় জলপটি দিচ্ছে সে। কয়েকবার হাত পা মুছিয়েও দিয়েছে। ওষুধ কাজ হচ্ছে না। সকাল হলেই একটা ভালো ডাক্তারের কাছে নিবে। সে ডাক্তার হয়েও প্রিয়তমার জ্বর কমাতে পারছে না। পারবেই বা কী করে? হৃদয়ের ডাক্তার হয়ে প্রিয়তমার হৃদয়ে আজও জায়গা করে নিতে পারল না। এটা বড় আফসোস সাদির।
তবে জানে, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। আর সব ঠিক হতেই হবে। তার বাবা মায়ের খুনিদের শাস্তি দিতে গেলে অবশ্যই এই মেয়েটাকে শক্ত হতে হবে। শুধু শক্ত না, মায়াহীন হতে হবে। তবে তার আগে খুব গভীরভাবে নিজেকে স্থাপন করতে চাই সাদি পিহুর ভিতরে, যাতে সাদিকে পিহু কখনো কোনো দিন ভুল না বুঝে। সাদি একটা দীর্ঘশ্বাস ফেলে। তাকে আবার কানাডা ফিরতে হবে, অনেক কাজ বাকি সেখানে। নিজের ব্যবসায় বা আর কতদিন ম্যানেজারের ভরসায় ফেলে রাখবে? এক হাতে কত দিক সামলাবে? তবে তাকে সামলাতে হবে পিহুর ভবিষ্যৎ, পিহুর সুখ শান্তি সব তার হাতে লেখা। হঠাৎ পিহু ঘুম থেকে চোখ মেলে তাকালো, পিটপিট করে। শুষ্ক ঠোঁট জোড়া ফাঁকা হয়ে গেল। সাদি পিহুর দিকে তাকিয়ে ঝুঁকল, তারপর শান্ত কণ্ঠে বলল, গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।